প্রার্থী তালিকা ঘোষণা হবে যে কোনো মুহূর্তে, কিন্তু তার জন্য আর কে অপেক্ষা করে? আমাদের রাজ্যের শাসক দলের মধ্যে থেকে একের পর এক নেতানেত্রীরা আমি আমি প্রার্থী এই বলে ঘোষণা করতে শুরু করে দিয়েছেন। কিন্তু আপনি যে প্রার্থী সেটা বললো কে? দল বলেছে? বলার কি আছে আমি জানি আমি প্রার্থী? আচ্ছা, লিস্টটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করলে হতো না? যে কোনো মুহূর্তেই তো লিস্টটা বেরিয়ে যাবে। কেন অপেক্ষা করব? না মানে আপনার এলাকা থেকে যদি দল অন্য কাউকে আবার প্রার্থী দাঁড় করায়, তখন গাল ফুলিয়ে আমিই প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের বেশ কয়েক মাস আগে প্রশান্ত কিশোর এবং তার দল পৌঁছে গিয়েছিলেন দুয়ারে দুয়ারে বিভিন্ন পাড়ায়, গ্রামে, শহরে, এবং সেখানে গিয়ে মানুষজনকে দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে করা অদ্ভুত সব প্রশ্ন। আচ্ছা, পাড়ার মধ্যে আপনাদের কাকে ভালো লাগে? অসুবিধা হলে টাকা পয়সাকে ধার দেয় বলুন তো? আচ্ছা, বিপদ আপদের সময় পাশে এসে কে দাঁড়ায়? এই সমস্ত প্রশ্নের একটাই উদ্দেশ্য, এলাকায় স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ কারা আছেন সেগুলো খুঁজে বার করা এবং তাদের মধ্যে থেকে একজনকে প্রার্থী হিসেবে দাঁড় করানো। এবারে এই সৎ ভাবমূর্তির প্রার্থী খুঁজতে গিয়ে বাম নেতাদেরকে তারা আবার খোঁচাও দিয়েছেন, সেই নিয়ে আলাদা তর্জা করা যেতে পারে। কিন্তু আইডিয়াটা এটাই ছিল যে তৃণমূলের তরফ থেকে এবার সৎ মানুষকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে, স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে দাঁড় করানো হবে, যাতে তাকে দেখে মানুষজন বলতে না পারেন আরে এ তো বছরের পর বছর ধরে একই কাজ করে গেছে, চোর চোরটা চিটিংবাজ, এখন আবার এসেছে ভোট চাইতে। কিন্তু প্রশান্ত কিশোর যে এই প্রার্থীদের তালিকা বলবেন সেটা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীদের তালিকা বলবেন সেই পর্যন্তও আর কেউ অপেক্ষা করছেন না। তৃণমূলের একের পর এক নেতানেত্রীরা নিজেরাই আমি প্রার্থী বলে ঘোষণা করে দিচ্ছেন, যে যার মতো যে এলাকা থেকে পাচ্ছেন দাঁড়াবেন বলে দিচ্ছেন। সেই অনুযায়ী আবার দেওয়াল লিখন, পোস্টার এইসবও শুরু হয়ে গেছে। কেউ অপেক্ষা করতে রাজি নয়। কে প্রশান্ত কিশোর, কে মমতা বন্দ্যোপাধ্যায়? আমার এলাকায় আমি হিরো হীরালাল, আমি নিজের মতো কাজ করে যাব। এবার এই সমস্যাটার পেছনে যেমন দলীয় স্তরের একটা ঘুণ নজরে পড়ে, তেমনই কিন্তু 10 বছর ধরে করে আসা ছোট ছোট অনেক ভুলও নজরে পড়ে, যেগুলো আজকে পাহাড়ের আকার নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে একচেটিয়া কোট আনকোট দলে সেলিব্রিটিদেরকে ঢুকিয়েছেন। তারা আজকে কেউ এমএলএ, কেউ এমপি, এবং এমনও হয়েছে যে অনেকে দল ছেড়ে চলে গেছেন, আবার নতুন মুখও অনেকে এসেছেন। কিন্তু যারা অনেক পুরনো এবং এখনো পর্যন্ত দল ছেড়ে যাননি, সেই সেলিব্রিটিদেরকে নিয়েও কিন্তু বিপাক কম নয়। মাঝখানে শতাব্দী রায়, যিনি একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি আকারে ইঙ্গিতে বোঝাতে শুরু করেন আমাকে যদি দলের মধ্যে গুরুত্ব না দেওয়া হয়, গুরুত্বপূর্ণ পদ না দেওয়া হয়, তাহলে কিন্তু আমি দল ছাড়তে চাই। তাকে বেশ বাবা বাছা করে বুঝিয়ে সুঝিয়ে একটা পদ দিয়ে আটকানো হলো। একদিকে যখন এইসব চলছে, তখন অন্যদিকে আরেক ঝামেলা শুরু হয় দেবশ্রী রায়কে নিয়ে। ভদ্রমহিলার কপালটাই খারাপ। একদিকে যখন শোভন, বৈশাখী, রত্নাকে নিয়ে একটা বারমুডা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, যেখানে গেলেই মান সম্মান সব হাপিস হয়ে যায়, সেইখানে তিনি জড়িয়ে পড়েন শোভন বাবুর বিরুদ্ধে মানহানির মামলা করে। অন্যদিকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমি যে এলাকা থেকে আগেরবার জিতেছি, মানে রায়দিঘি, সেখান থেকে এবার আর আমাকে প্রার্থী করা যাবে না, আমাকে অন্য কোনো জায়গা থেকে প্রার্থী করতে হবে, আমাকে তোমরা চ্যাংদোলা করে অন্য কোনো জায়গায় তুলে নিয়ে যাও। এর পেছনে তার যুক্তিটা হলো অনেক অপমানিত হয়েছি, অনেক বিরক্ত হয়েছি, টোটো কেলেঙ্কারি নিয়ে আমাকে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে এবং আমার দলের লোকেরাই সেই অপবাদ দিয়েছেন। এমনকি আমি ফোনে প্রচুর হুমকিও পেয়েছি। আমি জানি আমার দলের লোকেরাই এসব করেছে, তাই তারা চায় না যে আমি রায়দিঘি থেকে আরও একবার দাঁড়াই, প্রার্থী হই বা বিধায়ক হই, অতএব আমাকে অন্য জায়গায় নিয়ে চলো। এবার এই টোটো কেলেঙ্কারি বিষয়টা কি, এটা যারা ভুলে গেছেন তাদের জন্য বলে দিই। এখানে বলা হয়েছিল রায়দিঘিতে যুবকদেরকে যে তাদেরকে টোটো দেওয়া হবে, এবং তারপরে তৃণমূল হয়ে যায় হাপিস। দুষ্টু লোকেরা বলেছিল যে দেবশ্রী তার সঙ্গে নাকি জড়িত ছিলেন। দেবশ্রী বলেছিলেন আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। একেবারে ক্লাসিক বাংলার রাজনীতি। তা রায়দিঘি থেকে যদি না দাঁড়ান তাহলে যাবেনটা কোথায়, কোনো আইডিয়া আছে? না, সে বিষয়ে ওনার কোনো আইডিয়া নেই, তবে উনি বলেছেন দল বললে তিনি ভেবে দেখবেন। আচ্ছা, দল যদি বলে যে না রায়দিঘি থেকেই দাঁড়াতে হবে, তখন তাকে প্রশ্ন করা হয় যে দলে অপমানিত দেবশ্রী কি অন্য দলে চলে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? বিজেপিতে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে? বিজেপি যদি সম্মান দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে চায়, অন্য কোথাও থেকে দাঁড় করাতে চায়, তাহলে কি তিনি যাবেন? এর উত্তরে দেবশ্রী বলেন যদি নিয়ে কোনো কথা হয় না, তবে প্রস্তাব এলে নিশ্চয়ই ভেবে দেখব। একদিকে দেবশ্রী রায় যখন এই সমস্ত কথা বলছেন, তখন আরেক দিকে মা হারালে মা পাওয়া যায় না রে, এই সংলাপকে টুইস্ট করে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত বলছেন এবারের নির্বাচনে যদি আমাকে টিকিট দেওয়া না হয় তাহলে আমি আর রাজনীতি করব না, আমি চললাম, টাটা গুড বাই। এর আগে শোনা যাচ্ছিল যে তিনি বলেছিলেন তিনি অব্যাহতি চান, হে বন্ধু বিদায় বলে তিনি আসতে চান, কিন্তু এখন তিনি তার কথাটা উল্টে দিয়েছেন। তিনি বলছেন হয় আমাকে টিকিট দাও তাহলে আমি আছি, তা না হলে টাটা গুড বাই পিসি।
এই যে বিভিন্ন নির্বাচনের আসনগুলো, এগুলো এদের কাছে অনেকটা ফুচকার মতো। আমাকে কিন্তু বেশি ঝাল দিয়ে দিতে হবে, তা না হলে আমি খাবো না। আমাকে কিন্তু ফাও দিতে হবে, ফাও না দিলে কিন্তু আমি মোটেই খাবো না। আসলে এরা তো একসময় বেশ বিখ্যাত নায়ক নায়িকা হিরো হিরোইন ছিলেন। এখন যদিও ওই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হয়ে গেছেন, কিন্তু তবুও ট্যান্ট্রাম তো তাদের থাকবেই। একদিকে যখন এই সমস্ত চলছে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, তখন আরেক দিকে যেটা হচ্ছে সেটা আরও ভালো। সেখানে একদল মানুষের বক্তব্য হলো, আরে কে কি বলবে কাকা, আমি জানি এই এলাকায় আমিই প্রার্থী, আমি বলে দিচ্ছি আমিই প্রার্থী। কেউ কিচ্ছু জানেন না, কেউ কিচ্ছু বলেননি, কিন্তু দেওয়াল লিখন পড়ে গেছে। হাওড়া শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটু লাহিড়ীকে আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাসফুলের ওপর জোড়া চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন। এটা কবে হলো? কবে তিনি জানলেন যে তিনি প্রার্থী? প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে? প্রশান্ত কিশোর এসে কানে কানে বলে গেছেন বোধহয়। এই প্রশ্নের উত্তরে জটুবাবু বলেন, প্রশান্ত কিশোরকে আমি জানি না, আমি আমার জেলা সভাপতির নির্দেশে এই সাংবাদিক বৈঠক করছি। জেলা এবং রাজ্যের সভাপতি ছাড়া আমি কারোর কথা শুনবো না। তার সঙ্গে তিনি আরও জানিয়ে দেন যে আমি তো নিশ্চিতভাবেই জানি এই এলাকাতে আবারও আমি জিতে আমি বিধায়ক হব। বেশ, খুব ভালো কথা। দল হয়তো তার জন্য আগে থেকে স্পেশালি কোনো ব্যবস্থা করেছিল। এই কথা নিয়ে যখন প্রশ্ন করা হয় হাওড়ার দলের চেয়ারম্যান অরূপ রায়কে, তিনি অন্য সুরে গান গেয়ে বলেন, জটুবাবু এর আগেও এরকম কথা বলেছেন, আমি তার সঙ্গে কথাও বলেছিলাম। তার যদি কাউকে নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে তিনি নিয়ম মাফিক দলকে জানাতে পারেন। বিষয়টা হচ্ছে জটুবাবু কিভাবে প্রার্থী হয়ে গেলেন সেই বিষয়টা সম্বন্ধে জটুবাবু ছাড়া দলের আর কারোরই খুব একটা কোনো কিছু জানা আছে বলে মনে হয় না। বাই দ্য ওয়ে, এই জটুবাবুর নামেও কিন্তু অনুগামী পোস্টার পড়েছিল, যদিও তাকে কেউ খুব একটা দাদা লেখার সাহসটা দেখাতে পারেনি। সেখানে লেখা হয়েছিল আমরা কাকুর অনুগামী। অন্যদিকে পশ্চিম বর্ধমানের বারবনী বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিধানবাবু, তার দাবি হচ্ছে, আমি জানি যে এখান থেকে আমিই আবার দাঁড়াবো। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু জানি যে এখান থেকে আমিই দাঁড়াবো। সেই মতো তিনি দেওয়াল লিখনের কাজও শেষ করে ফেলেছেন। তিনি সাংবাদিককে জানান যে আমাদের তো দেওয়াল লিখনের কাজ মোটামুটি শেষ। আর এই শেষ হওয়ার কথা তিনি বলছেন শুধুমাত্র যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে তাই নয়, ইলেকশন কমিশনের নির্বাচনের দিন ফাইনাল করারও আগে তাদের এইসব কাজ শেষ হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে, এখান থেকে আমি আগেরবার দাঁড়িয়েছিলাম, জিতেছিলাম, আবারও আমিই দাঁড়াবো, আমি জানি আমি জিতবো, গল্প শেষ। প্রশান্ত কিশোর শুধুই স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরকে খুঁজে সময় নষ্ট করেছেন। যে যার এলাকায় ডেনড্রাইট দিয়ে আটকে বসে রয়েছেন, জোর করে টেনে হিঁচড়ে তুলতে গেলে বড্ড ঝামেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, কিছুদিন আগেই মালদায় গিয়ে দুঃখ প্রকাশ করে বলছিলেন যে মালদার মানুষ কি আমাকে কখনোই গ্রহণ করে নেবে না। আমি এখানে আসি, সভা করি, রাস্তার দুধারে মানুষদেরকে দেখে মনে হয় যে মালদার মানুষ আমাকে গ্রহণ করেছেন, কিন্তু তারপরে নির্বাচনের ফলাফল বেরোয় এবং দেখি যে আমরা হেরে গেছি। মুর্শিদাবাদে তবু কয়েকটা আসনে আমরা জিতেছি, কিন্তু মালদায় আমাদের কোনো আসন নেই। গতবার কৃষ্ণেন্দু, সাবিত্রী ওরাও হেরে গেছে। মালদার মানুষ কি কখনোই আমাকে মেনে নেবেন না? মেনে নেবেন কি নেবেন না সেটা তো সময় বলবে, কিন্তু একজন একটা কথা অলরেডি বলে দিয়েছেন। এই যে একটু আগেই যে দুজনের নাম বললাম, কৃষ্ণেন্দু এবং সাবিত্রী, তাদের মধ্যে সাবিত্রী দেবী নিজেই ঘোষণা করে দিয়েছেন যে মানিকচক থেকে তিনিই আবারও প্রার্থী হবেন, তিনিই আবারও ভোটে দাঁড়াবেন। যদিও প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তাও তিনি এটা বলে দিয়েছেন। কি করে বললেন? দল আপনাকে জানিয়েছে? না, নিজেই বলে দিলেন? হ্যাঁ, নিজেই বলে দিলাম। একই ঘটনা ঘটেছে জয়ন্ত নস্করের সঙ্গেও। জয়ন্ত নস্করের এলাকাতেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়ে দেওয়াল লিখন পড়া শুরু হয়ে গেছে। এই নিয়ে স্বভাবতই দলের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। আবার যে সমস্ত জায়গার প্রার্থীরা নিজেদেরকে এখনো পর্যন্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে দেননি, সেখানে আবার অন্যরকম পোস্টার পড়ছে। সেখানে পোস্টার পড়ছে, আমরা অমুককে প্রার্থী হিসেবে দেখতে চাই, আমরা তমুককে প্রার্থী হিসেবে দেখতে চাই। দল, প্রশান্ত কিশোর, মমতা ব্যানার্জি, প্রার্থী তালিকা সবকিছুকে গুলি মারো, আমরা দেখতে চাই। এবার যাদের মনে পাপ রয়েছে তারা অবশ্য ভাবছেন যে যারা প্রার্থী তারাই টাকা পয়সা দিয়ে এইসব পোস্টার দেওয়াচ্ছেন, যাতে এইসব দেখে চাপ সৃষ্টি হয় এবং তাদেরকে প্রার্থী করা হয়। আপনি যদি এইরকম ভেবে থাকেন তাহলে আপনার মধ্যে একটা বিরোধী ব্যাপার আছে। হয়েছেটা কি, হাওড়ার শালকিয়াতে কয়েকদিন ধরে উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমরা গৌতম চৌধুরীকেই দেখতে চাই, এই বয়ানে বেশ কিছু ফ্লেক্স পোস্টার এসব পড়ছে। তা হঠাৎ করে পোস্টার দিয়ে জানানোর দরকার হলো কেন যে কে কাকে দেখতে চায় প্রার্থী হিসেবে? তার কারণটা হচ্ছে, কিছুদিন আগেই উত্তর হাওড়ার প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক লগনদেও সিংহ হুগলির ডানকুনিতে মুখ্যমন্ত্রীর জনসভায় সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। ব্যাস, প্রশ্ন শুরু হয়ে গেছে, কে হবেন তাহলে এবার প্রার্থী? প্রাক্তন সিপিআইএম এর বিধায়ক নাকি তৃণমূলের গৌতম চৌধুরী? তাই নিয়েই এখন পোস্টার।
আব্বাস সিদ্দিকীকে নিয়ে তৃণমূলের মধ্যে থেকে অনেকেই কথা রেখেছেন, কিন্তু যার মধ্যে থেকে যিনি সব থেকে প্রধান সুরটা টেনেছেন বা যাকে বলার জন্য রাখা হয়েছে তিনি হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি জানিয়ে দিয়েছেন যে তিনি এর আগে যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেইখান থেকে তিনি আর এবারের নির্বাচনে দাঁড়াবেন না। গত 5 বছরে তিনি কাজ করতে পারেননি, অনেকের সঙ্গে মতবিরোধ হয়েছে, ঝামেলা হয়েছে, এই বিষয়টাও তিনি মমতা ব্যানার্জিকে জানিয়েছেন। তারই সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে মঙ্গলকোটের পরিবর্তে বর্ধমানের কোনো কেন্দ্র থেকে যদি তাকে আসন দেওয়া হয় তবেই তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন। এদিকে আবার তৃণমূল থেকে অনেকে যেহেতু বিজেপিতেও জয়েন করেছেন, তাই বিজেপির দিক থেকেও এই ধরনের পোস্টার পড়তে দেখা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে এই ধরনের একটাই ঘটনা সামনে এসেছে। চন্দননগর এলাকাতে দীপাঞ্জন গুহ, বিজেপি নেতা দীপাঞ্জন গুহর নামে এই ধরনের পোস্টার পড়েছে যে আমরা দাদাকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। কারা লিখেছেন এই পোস্টার? নিচে খুব সুন্দর একটা মজার জিনিস লেখা পোস্টারে। নিচে লেখা রয়েছে আমরা দাদার অনুগামী। এই বিষয়টা নিয়ে হুগলির বিজেপির যিনি সভাপতি তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে এই এক মক্কেলের নামে কেন বারবার করে এত পোস্টার পড়ছে সেটা আমরা খতিয়ে দেখছি। আর প্রার্থী নিজে কি বলছেন? প্রার্থীর উত্তর হলো আমি তো কিছু জানি না। এই পুরো আসন নিয়ে একটা ঝঞ্ঝাট তৈরি হয়েছে, প্রার্থী নিয়ে একটা ঝঞ্ঝাট তৈরি হয়েছে। যদিও বিজেপির এই একটা ঘটনায় সামনে এসেছে, তৃণমূলের মধ্যে এর একেবারে ছড়াছড়ি। হয় কেউ নিজের পুরনো জায়গা ছাড়বেন না, অথবা কেউ পুরনো জায়গায় দাঁড়াবেন না, অমুক জায়গা দিলে তবে আমি দাঁড়াবো, অমুক জায়গার টিকিট দিলে তবে আমি দাঁড়াবো, এই নিয়ে চলছে ঝামেলা। ছোটবেলার একটা খেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। কতগুলো চেয়ারকে গোল করে রাখা হতো এবং তার চারপাশে আমরা দাঁড়াতাম। তারপরে কোনো গান চলতো, সেই গানের তালে তালে দৌড়াতে হতো এবং গান বন্ধ হলেই চেয়ারে বসে পড়তে হতো। মিউজিক্যাল চেয়ার। তৃণমূলী একটা ভার্সনের যদি করা যায়, মানে ভাবছিলাম আর কি, তাহলে হয়তো আসনের সমস্যা, প্রার্থীর সমস্যা সেখানে মিটলেও মিটতে পারে। এখন দেখার বিষয় একটাই, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে যারা যারা নিজেকে অলরেডি প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন তাদের কারোর নাম যদি বাদ পড়ে যায় তাহলে তারা কি করবেন? দলের সঙ্গে ঝগড়া করবেন নাকি বিজেপি? আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।